আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গাজী স্যাটেলাইট চ্যানেল লিমিটেডের 15তম বছরের পদার্পণের এই দিনে বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এবং গাজী টিভি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি খাদ্য নিরাপত্তা বিষয়ক আপনাদেরই প্রিয় অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো স্পন্সর জিমস টেক ইন্টারন্যাশনাল। আজ অনুষ্ঠানের 11তম পর্ব। আজকের আলোচ্য বিষয় নিরাপদ মৌসুমি ফল আমাদের করণীয়। দর্শক, বাজার জুড়ে এখন মৌসুমি ফুলের সমারোহ। ফল আমাদের পুষ্টির অন্যতম প্রধান উৎস। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ফল অতি গুরুত্বপূর্ণ। শিশু থেকে বয়স্ক সবার জন্য উপকারী। কিন্তু আমরা কি সকলেই এই নিরাপদ ফল পাচ্ছি? উৎপাদন থেকে শুরু করে ভোক্তার টেবিলে আসা পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে নিরাপদতা নিশ্চিতকরণে আমাদের এই আয়োজন। তো আজকে আমাদের এই আলোচনায় অংশ নিয়েছেন আমাদের দুজন বরেণ্য কৃষিবিদ। আমার ডান পাশে প্রথমে রয়েছেন প্রফেসর ডক্টর খন্দকার শরীফুল ইসলাম, ডিন কৃষি অনুষদ, সিটি ইউনিভার্সিটি ঢাকা, এবং এরপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। তো মূল আলোচনার শুরুতেই আমি ডক্টর খন্দকার শরীফুল ইসলাম স্যার আপনার কাছে জানতে চাইব যে জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, আমড়া, ড্রাগন, এই যে ফলগুলো, এসব ফলে কি ধরনের পোকার আক্রমণ বেশি দেখা যায়? আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই যে আজকের এই অনুষ্ঠান একটি জনগুরুত্বপূর্ণ অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি গাজী স্যাটেলাইট টেলিভিশন, যার আজকে 15তম প্রতিষ্ঠা বার্ষিকী। আমি অভিনন্দন জানাতে চাই গাজী টিভিকে। সাথে সাথে যে সেফ বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড, যারা এটি আয়োজন করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক শ্রোতা, আসলে ফল, মৌসুমি ফল আমাদের দেশে অনেক রয়েছে এবং সেই মৌসুমি ফলগুলা বিভিন্ন সময়ে বিভিন্ন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে এবং যে পোকামাকড়ের কারণেই আসলে এই ফলগুলি পোকামাকড় দমন করতে গিয়েই আমরা বিভিন্নভাবে বিভিন্ন রাসায়নিক ব্যবহার করে থাকি। তো আমরা যদি দেখি যে কি কি ফল আছে, আপনি যেটা বললেন, সেখানে পেয়ারা, লিচু, জাম, কলা, পেঁপে, ড্রাগন, অনেকগুলো ফল আছে। তার মধ্যে আমাদের দেশে যেমন ফ্রুট ফ্লাই একটা সবচেয়ে বড় আপদ, যেটি হলো আম, পেয়ারা বা আমড়া বা এই জাতীয় মিষ্টি জাতীয় যেগুলো আছে সবগুলোকে আক্রমণ করে এটি অনেক ক্ষতি করে থাকে ফ্রুট ফ্লাই। আরেকটি হলো যে লিচির ফল ছিদ্রকারী পোকা। এই পোকাটিও এই বছর লিচির সময় আপনারা সবাই লক্ষ্য করে থাকবেন যে লিচি খুললেই বোটার গোড়ায় একটি পোকা থাকে। এটিও মারাত্মকভাবে ক্ষতি করে থাকে, সেটি একটি পোকা। তারপরে মিলিবাগ আছে এবং অন্যান্য বেশ কিছু পোকা আছে, থ্রিপস বা অ্যাফিডস, এগুলি কিছু সাকার আছে যারাও এই ফলের প্রভূত ক্ষতি করে থাকে। তো সেই জন্য পোকামাকড় এই ফল উৎপাদনের জন্য এইটি একটা বড় অন্তরায়। জি, ধন্যবাদ। এই পোকার কারণ কি শুধু ফলই নষ্ট হয় নাকি স্বাস্থ্যের উপরও এর প্রভাব আছে? পোকা আসলে এটি একটি প্রাণী এবং সেটি যে এখন আক্রমণ করে ফলের কিছু ক্ষতি হয় সেটা ঠিক আছে, কিন্তু এইটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়। পোকা স্বাস্থ্যের জন্য যে পোকাগুলির নাম বলেছি, বিশেষ করে ফ্রুট ফ্লাই বা যেমন ফল ছিদ্রকারী পোকা, এগুলি স্বাস্থ্যের জন্য মোটেও ক্ষতিকারক নয়। বরং পোকাতেও অনেক প্রোটিন রয়েছে, যেটি স্বাস্থ্যের জন্য বিভিন্ন দেশে পোকাও খাদ্য হিসাবে ব্যবহৃত হয়। আমাদের দেশে সেই ফুড হ্যাবিটটা নাই। তবে আমি মনে করি যে এই পোকাতে যেটুকু স্বাস্থ্যের জন্য হানি বা ক্ষতিকর, তার চেয়েও বেশি ক্ষতিকর হলো যে এইটি যে বিষাক্ত দ্রব্যাদি ব্যবহার করা হয়, সেটি আমরা বেশি। জি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছে পরে আবারও আসবো। ডক্টর আব্দুল্লাহ আল মাহমুদ, আপনার কাছে জানতে চাইব যে আমাদের দেশীয় মৌসুমি ফল, আপনি জানেন যে জাম, লিচু, কাঁঠাল, আনারস, পেয়ারা, পেঁপে, কলা, ড্রাগন ফল সহ অনেক ধরনের ফল রয়েছে। দেশীয় ফল হিসেবে পুষ্টিগুণের দিক থেকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আপনি?
ধন্যবাদ। আমি শুরুতেই বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড কর্তৃপক্ষ এবং জিটিপি কর্তৃপক্ষ, যাদের আজকে 15তম বর্ষে পদার্পণের প্রথম দিন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে এইরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে অনুষ্ঠানের আয়োজন করছেন। সেই সাথে আমাকে এই অনুষ্ঠানে কথা বলার সুযোগ প্রদান করার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি যথার্থই বলেছেন যে আমাদের দেশি ফল বা মৌসুমী ফল প্রচুর পরিমাণে পুষ্টি সমৃদ্ধ, এবং ডাক ও খনার বচন আছে, ফলই বল, 12 মাসে 12 ফল, না খেলে যায় রসাতল। আসলে এগুলো যথার্থই, এবং এই ফলের পুষ্টিগুণের দিকে যদি তাকাই, আমি কাঁঠালের কথা যদি বলি, আমাদের জাতীয় ফল, এটার পুষ্টির সাথে তুলনা করার মতো আসলে দ্বিতীয় ফল নেই। কাঁচা পাকা উভয় অবস্থায় খাওয়া যায়। কাঁঠালের যে কাঁচা অবস্থায় ভেজিটেবল মিট বলে পৃথিবীর উন্নত দেশগুলোতে, এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং ব্যাপক চাহিদা রয়েছে। আবার কাঁঠালের বীজের যে পাউডার, এটা ইউরোপে তাদের স্যুপের ঘনত্ব বাড়ানোর কাজে ব্যবহার হয়। মূলত এটা ক্যান্সারের প্রতিরোধের ক্ষেত্রে মহা ঔষধ হিসেবে কাজ করে। আবার যদি জামের কথা বলি, জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, এবং ডায়াবেটিক্স যারা পেশেন্ট আছেন আমাদের দেশে এখন যেহেতু অনেক, তারা জাম যদি খান সেক্ষেত্রে ডায়াবেটিসের জন্য উপকার হয়, এরকমও শোনা যায়। ঠিক একইভাবে আমি যদি পেয়ারার দিকে কথা বলি, তাহলে পেয়ারাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এবং কোষ্ঠকাঠিন্য কিন্তু বয়স্ক এবং অনেক কম বয়সী মানুষের ক্ষেত্রেও এখন সমস্যা। পেয়ারা নিয়মিত খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য থাকবে না। আনারসের কথা যদি বলি, প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটাও হজমে সহায়ক। তারপরে আমি যদি কলার কথা বলি, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো আছে, যেগুলো আমাদের দেহের ইলেকট্রোলাইটের ব্যালেন্সের জন্য খুব ভালো কাজ করে। পেঁপেতে পেপেইন এনজাইম রয়েছে, যেগুলো আমাদের হজম শক্তি বাড়ায়। তাছাড়া কাঁচা পেঁপের যে কষ আমরা চিবিয়ে খাই, এটা খেলে পেটের অজীর্ণ, ক্ষুধামন্দা এগুলো থেকে শুরু করে চর্মরোগ সব কিছুতেই উপকার পাওয়া যায়। এমনকি ড্রাগন ফল যদি আপনি চিন্তা করেন, এটাও আমাদের এখন বর্তমানে দেশি মৌসুমী ফলেরই অন্তর্গত হয়ে গেছে অলরেডি। এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা আমাদের রোগ প্রতিরোধ করে এবং আমাদের শরীরের বিষাক্ত যে বর্জ্য, এটা শরীর থেকে বের করে দিতে সহায়তা করে। এক কথায় বললে যে যত রকমের পুষ্টি উপাদান আছে, এটা ভিটামিন এ, ভিটামিন B1, ভিটামিন B2, অ্যাসকর্বিক অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস এবং কার্বোহাইড্রেট, চর্বি, পানি সব কিছুই ফলে বিদ্যমান। জি, ধন্যবাদ আপনাকে। আমরা যদি বলি তাহলে অবশ্যই স্থানীয় মৌসুমী ফল সাধারণত বিদেশি ফলের পিছনে না ছুটে আমরা আমাদের দেশীয় মৌসুমী ফলেই হতে পারে আমাদের সবচেয়ে বিকল্প। জি, ধন্যবাদ আপনাকে। তো আপনাকে আমি আরেকটা প্রশ্ন করব যে অনেকে বলেন বিদেশি ফল বেশি নিরাপদ, এই ধারণা কতটা সঠিক? আমার মনে হয় এই ধারণাটি পুরোপুরি সঠিক বা সঠিক নয়। আসলে কোন ফল কতটুকু নিরাপদ, দেশি বা বিদেশি, এটার উপর এই মানদণ্ডের উপর নির্ভর করে না, বরং আমরা ফলটার উৎপাদন থেকে শুরু করে যে উত্তম কৃষি চর্চার মাধ্যমে উৎপাদন করেছি কিনা, সংগ্রহের ক্ষেত্রে কি কি ব্যবস্থাপনা গ্রহণ করেছি, তারপরে এটার যে পরিবহনের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে, এবং সর্বোপরি যে এটার বিপণনের ক্ষেত্রে যে ব্যবস্থাপনাগুলো গ্রহণ করি, এটার উপরই নির্ভর করে। তো আমি বরং মনে করি যে আমাদের দেশি বেশ কিছু ফল রয়েছে, যেরকম কাঁঠাল যদি বলি, বেল, কদবেল, লটকন, এগুলোতে আসলে কোনো পেস্টিসাইড বা কেমিক্যাল এরকম স্প্রে করা হয় না, বরং এটা আরো বেশি নিরাপদ। জি, তার মানে আমরা বলতে পারি যে দামি ফল মানে ভালো, এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। অবশ্যই। জি, ধন্যবাদ। আপনাকে আরো একটি প্রশ্ন করব যে একজন সাধারণ মানুষের দিনে কতটুকু ফল খাওয়া উচিত বলে মনে করেন? ধন্যবাদ। একজন সাধারণ মানুষের দিনে অন অ্যান এভারেজ 200 থেকে 300 গ্রাম, বা এটাকে যদি একটু ঘুরাই বলি 2 থেকে 3 সার্ভ ফল খাওয়া উচিত। এক সার্ভ সমান আসলে এটা একটা মাঝারি পেয়ারা, একটা কলা এবং 1 কাপ পেঁপে, এই পরিমাণ ফলকে এক সার্ভ বলা হয়। জি, আমার জানা মতে। জি, ধন্যবাদ। খুবই চমৎকার। আমাদের দর্শকরা বুঝতে পারছেন যে প্রতিদিন 2-3 সার্ভ, যেমন 1 সার্ভ আপনারা জানলেন যে এই পরিমাণ হলে 1 সার্ভ হয়, এরকম 2-3 সার্ভ ফ্রুটস আমাদের খাওয়া উচিত। তো আপনাকে আরেকটা প্রশ্ন করব যে শিশুদের জন্য। ধন্যবাদ। শিশুদের জন্য আসলে পরিমাণটা একটু কমবে,
এটা এরকমভাবে বলা যায় যে 1 থেকে 12 মাস বয়সী শিশু তাদেরকে খাওয়ানোর অভ্যাসটা করতে হবে 2 থেকে 4 চা চামচ পরিমাণ এরকম পেঁপে, কলা এরকম নরম ফল। আর একটু বেশি বয়স 1 থেকে 3 বছর পর্যন্ত হাফ কাপ থেকে 1 কাপ, আর 4 থেকে 8 বছর পর্যন্ত 1 থেকে 1.5 কাপ, আর 9 থেকে 13 বছর 2 থেকে 3 সার্ভ এরকম ভাবে দিতে পারি। আমাদের আসলে ফল খাওয়ানোর অভ্যাসটা করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও আসবো। প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, যেমনটা আপনি বলেছিলেন যে পোকার কারণে ফলের অনেক ক্ষতি হয়, তো সেই হিসেবে আমাদের কীটনাশক ব্যবহার করতেই হয়। ফলে অতিরিক্ত কীটনাশক ব্যবহার কতটা ঝুঁকিপূর্ণ? জি, ধন্যবাদ। আসলে প্রশ্নটি ফলের জন্য কীটনাশক ব্যবহার করতে হচ্ছে এবং অতিরিক্ত যদি ব্যবহার হয় সেটা অনেক ঝুঁকিপূর্ণ এই কারণেই যে ফল এমন একটি দ্রব্য, এমন একটি ফসল যে ফসলটি আমরা রান্না করে খাই না, এটি সরাসরি গাছ থেকে নিয়েই আমরা খেয়ে ফেলি। অর্থাৎ এখানে কীটনাশক যেটুকু দেওয়া হবে সেটা ফলের উপরেই থাকবে, এটাকে রান্না করার সময় যেটুকু ডিগ্রেড হতো সেই সুযোগটুকু নাই। যার জন্য যদি অতিরিক্ত কীটনাশক দেওয়া হয় তাহলে এর অবশিষ্টাংশ যেটি সেটি রয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে, এবং যদি এটি আরও একটু যদি ঘন ঘন দেওয়া হয় তাহলে ওর পরিমাণটা আরও বেশি রয়ে যাবে। সেই জন্যই আমরা অতীতেও দেখেছি যে এই অতিরিক্ত কীটনাশক প্রয়োগের ফলে সরাসরি অনেক সময় মৃত্যুর কারণ হয়েছে। সেটি একটি অনেক পেপারে এটা উদ্ধৃতি দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা বলতে পারি। আর এটির অন্য যে ঝুঁকি যেটা হলো যে এই কীটনাশকটি যেমনটি আমরা শুনলাম একটু আগে আমাদের মাহমুদ সাহেবের কাছ থেকে, সেটি হলো যে 200 গ্রাম থেকে 300 গ্রাম ফল যদি আমরা খেয়ে থাকি তাহলে এই সামান্যতম যে কীটনাশকের উপরে রয়ে গেল প্রতিদিনই কিন্তু 200-র সাথে আমি সামান্যতম যাচ্ছে, যেতে যেতে এটার একটা কিউমুলেটিভ অনেক বড় আকারে আমার শরীরের মধ্যে জমা হবে। তার জন্য এটি যদি কমও থাকে সেটিও কিন্তু সরাসরি চলে যাচ্ছে, যার জন্য ঝুঁকিপূর্ণ, অনেক ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যের জন্য একটা ঝুঁকি, অনেক ঝুঁকিপূর্ণ এটা। তো এর জন্য মানে আমাদের এই যে আতঙ্কিত যাতে না হয় সেজন্য আমাদের কি করণীয় আসলে? হ্যাঁ, সেখানে আমাদের অনেক করণীয় রয়েছে যে মানুষকে আতঙ্কিত হওয়ার দরকার নেই। আমরা সেই জায়গাটাতে কতটা কমিয়ে আনতে পারি, সেই জায়গাটা কি কারণে আমাদের খাদ্য নিরাপদ নয়, ফল নিরাপদ নয়, সেই কারণটি আমাদেরকে উদ্ঘাটন করতে হবে। কারণটি আমাদের কীটনাশক অনেক সময় প্রয়োজন হতে পারে অনেক কীট দমনের জন্য, বা আপদ বা বালাইনাশক প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি পরিমিত মাত্রায় দিতে হবে। সেটি আমার কতদিন পরে আমি দেওয়ার পরে সেই খাদ্যটি খেতে পারবে, আমার ফলটা খাওয়ার উপযোগী হবে, সেটি কিন্তু খুব বেশি। বিকল্প একটা ব্যবস্থাপনার কথা বলা হয় যে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, সেটি তো একটি আছেই যে আমার ফসল উৎপাদনের জন্য আমি যদি কীটনাশকের উপর পুরোপুরি নির্ভরশীল না হই, আমাদের অনেক পদ্ধতি আছে যে পদ্ধতির কারণে এই ফসল উৎপাদন সম্ভব, ফল উৎপাদন সম্ভব, এবং সেখান থেকে আমরা কীটনাশককে পরিহার করে বা পরিমিত ব্যবহার করে এটি সম্ভব। সেটি যেমন এটি যদি করা সম্ভব হয় তাহলে এটির জন্য একটা জনসচেতনতা দরকার। সেটা হলো যে আমার কৃষককে যদি আমরা বোঝাতে পারি, আমার কৃষির সাথে যুক্ত যেসব সেক্টরগুলো রয়েছে তারা যদি এইটিকে আরও বেশি রকম উদ্যোগ নেয়, আমার মনে হয় এটি সম্ভব। তবে একটি জিনিস হলো যে আমরা শুধুমাত্র নিজের খাওয়ার কথাও যেমন চিন্তা করতেছি, শুধু তাই নয়, এইটি কিন্তু বাড়তি একটা আয়, যদি আমার এক্সপোর্ট একটা আইটেম হিসাবে কিন্তু আমাদেরকে, যদি এই ফলটি বিষাক্ত ফল হয় কোনোভাবেই বাইরের দেশ এটি গ্রহণ করবে না। জি, ধন্যবাদ আপনাকে। তার মানে আমরা বলতে পারি ভয় নয়, আমাদের সচেতনতা জরুরি, বেশি দরকার জরুরি। যে অনেকে বলেন যে চকচকে একদম দাগহীন ফল মানেই কেমিক্যাল, এরকম একটা ধারণা আছে, চকচকে দাগহীন ফল মানে একটা কেমিক্যাল। এটা কি সত্য? না, এটি সত্য নয়। এই কারণে যদি আমি ওই চকচকে ফলটি যদি আমি একটা প্রোটেক্টিভ কাভারিং দিয়ে তৈরি করা হয়, যেমন ইদানিংকালে দেখবেন পেয়ারার গায়ে কাভারিং দিয়ে রাখা হচ্ছে, আমে কাভারিং দিয়ে রাখা হচ্ছে, ওই আমটি কিন্তু অনেক বেশি চকচকে, ওই পেয়ারাটি আরও বেশি চকচকে। তার মানে চকচকে হলেই না, সেটিকে যদি অন্য মেথডের দ্বারা তৈরি করা যায় কিনা। আরেকটি হলো যে যদি ওটিকে অনেক সময় কেমিক্যাল দিয়ে ওটা চকচক করে রাখা হয়, সেটা এক ধরনের চকচকে। সেই জন্য চকচকে মানেই যে সবসময় ওটা কেমিক্যাল দেওয়া বা ওইটি সেটা অনিরাপদ তা নয়। কিন্তু তবে আমরা অনেক সময় মনে করি যে একটা ফল যদি দেখতে একটু গায়ে দাগ থাকে তখন মনে হয় যে বোধহয় এইটি পোর কোয়ালিটির, আসলে এটি তা নয়। ইভেন এমনও হতে পারে যে ওই ফলটি
খেতে গিয়ে দেখা যাবে যে এটি চকচকে যেটি কাভার করা আছে তার চেয়েও বেশি স্বাদের হয়, কারণ ওই ফলটির গায়ে সরাসরি রোদ লাগে, কিন্তু কাভার করে দিলে তার সরাসরি রোদ লাগে না। রোদ যত ফলের গায়ে লাগবে তত ফলের মিষ্টতা ততটা বাড়বে আর কি। জি ধন্যবাদ। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব। দর্শক, আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারীর নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর জিমসটেক ইন্টারন্যাশনাল। ফিরছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আপনারা দেখছেন খাদ্য নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক সাপ্তাহিক অনুষ্ঠান নারীর নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন, পাওয়ার্ড বাই এগ্রিগেট নেটওয়ার্ক লিমিটেড। অনুষ্ঠানটির কো-স্পন্সর জিমসটেক ইন্টারন্যাশনাল। আজকের আলোচ্য বিষয় নিরাপদ মৌসুমি ফল আমাদের করণীয়। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড। বিরতির পর আবারও ডক্টর আব্দুল আল মাহমুদ, আপনার কাছে জানতে চাইব যে বাজারে অনেক সময় শুনি ফল কৃত্রিমভাবে পাকানো হয়, আসলে কোন ফলগুলোতে এই প্রবণতা বেশি দেখা যায়? ধন্যবাদ। আসলে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা তাদের অধিক মুনাফা লাভের জন্য অপরিপক্ক ফল সংগ্রহ করার পর তারা ক্ষতিকর কীটনাশক ব্যবহার করে পাকানোর চেষ্টা করেন। এক্ষেত্রে সাধারণত কলা, এখানে ক্যালসিয়াম কার্বাইড বা এগুলো দিলে তাদের পরিপক্কতাটা ত্বরান্বিত হয়। পেঁপের ক্ষেত্রেও দেখা যায়। তবে একটা বিষয় খুবই আমাদের পরিষ্কার, আসলে আমাদের যে মৌসুমি দেশি ফল, অন্য আরও যে ফলগুলো আছে, কাঁঠাল আছে, আনারস আছে, আমড়া আছে, লটকন আছে, জাম আছে, এইগুলো কিন্তু সেরকমভাবে মানে পাকানোর প্রয়োজন হয় না। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার অনেক দেশ আছে কৃত্রিমভাবে পাকানোর, যে তারা মানে যে ইথিলিন বা এরকম জাতীয় ইয়া দিয়ে পাকায় আর কি, অনুমোদিত মাত্রায়। সুতরাং এখানে ভয়ের কোনো বিষয় নাই। আচ্ছা, তার মানে বুঝতে পারছি যে আসলে সব ফলই কৃত্রিমভাবে পাকানো হয় না। জি। তো আরেকটি প্রশ্ন সবচেয়ে বেশি আলোচনায় আসে, ক্যালসিয়াম কার্বাইড। আপনি একটু আগে বলতেছিলেন যে এটি কতটা ক্ষতিকর? ক্যালসিয়াম কার্বাইড আসলে নিরাপদ নয়। এই জন্য আমাদের বাংলাদেশে পেস্টিসাইড রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ক্যালসিয়াম কার্বাইডের ব্যবহার কিন্তু নিষিদ্ধ। কারণ এই ক্যালসিয়াম কার্বাইডে আর্সেনিক এবং ফসফরাস হাইড্রোক্সাইড আছে, যা অত্যন্ত বিষাক্ত গ্যাস। আবার এই ক্যালসিয়াম কার্বাইডটা যদি পানির সংস্পর্শে আসে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে, যেটা আমাদের মাথা ব্যথা, বমি বমি ভাব, তারপরে স্নায়বিক দুর্বলতা থেকে শুরু করে, এবং দীর্ঘমেয়াদী ব্যবহার করলে লিভার এবং কিডনির পুরো ইফেক্ট পড়ে। তো ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা উচিত নয়। তো নিরাপদ উপায়ে মানে রাইপেনিং এর কোনো পদ্ধতি অবশ্যই আছে। পৃথিবীর অনেক উন্নত দেশেও ব্যবহার করে ইথিলিন রাইপেনিং, যেটা অনুমোদিত মাত্রায় ব্যবহার করলে এটা আমরা ফল সংরক্ষণ করতে পারবো, পাকাইতে পারবো। আমি মনে করি যে এটা করা যায়। জি ধন্যবাদ। তার মানে আমাদের পাকানো যাবে, কিন্তু নিরাপদ পদ্ধতিতে পাকানো উচিত। তো একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন ফলটি স্বাভাবিকভাবে পেকেছে নাকি রাসায়নিক দিয়ে পাকানো? বাজারে গেলে আমরা কিভাবে বুঝবো? আবারও ধন্যবাদ। এটা আসলে বিষয়টা আগে প্রথমে আমি বলবো যে স্বাভাবিকভাবে পেকেছে না, মানে যে অস্বাভাবিক বা সন্দেহজনক কিছু লক্ষণ থাকে। যেরকম কলার ক্ষেত্রে যদি পুরা কলাটা একেবারে খুবই উজ্জ্বল চকচকে হলুদের মতো হয়ে গেছে, কিন্তু ভিতরে সেইভাবে সমভাবে পাকে নাই, কোনো জায়গাতে বেশি পাকছে বা কোনো জায়গাতে কাঁচা আছে, শক্ত আছে, এই ক্ষেত্রে বিষয়টা সন্দেহজনক হতে পারে। পেঁপের ক্ষেত্রেও বাইরের রং সমান হারে কালার হয়েছে, কিন্তু ভিতরে ওই রকমভাবে যদি দেখি যে একটা অংশ খুব শক্ত বা কমপ্লেক্স, সেক্ষেত্রে এরকম হতে পারে। কাঁঠালের ক্ষেত্রে সাধারণত হয় না, তারপরেও অনেক সময় কাঁঠাল ভাঙার পর দেখা যাচ্ছে যে উপরে হলুদ যে রংটা, এটা খুব সুন্দর আসছে, কিন্তু স্বাদহীন, গন্ধহীন, তখন বুঝতে হবে সন্দেহজনক। এরকমভাবে আনারসের ক্ষেত্রেও রংটা খুব ভালো আসছে, কিন্তু ভিতরে দেখা যাচ্ছে যে ভালোভাবে ইয়া হয় নাই। তবে একটা বিষয় এখানে মানে খেয়াল রাখা দরকার যে কিছু কিছু ফ্রুটিসে আছে ক্লাইমেট্রিক, যেগুলো আসলে সংগ্রহ করার পর আর পরিপক্কতার সুযোগ নেই। অনেক সময় গুজবও আছে যে এগুলো দেওয়া হয়, এরকম। জি, অনেক ধন্যবাদ আপনাকে। প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই ফল তোলার কতদিন আগে কীটনাশক বন্ধ রাখা উচিত?
ধন্যবাদ আপনাকে। আসলে আমি ওই জায়গাটাই একটু ফিরে যেতে চাই যে আসলে আমরা যখন একটা ফল ম্যাচিউর হয়ে গেল, ওই ম্যাচিউরিটির লেভেলটা জাজ করে যদি আমরা ফলটা হারভেস্ট করি, তাহলে কিন্তু ফল আর ওই কেমিক্যাল দিয়ে ইথিলিন বা ক্যালসিয়াম কার্বনেট দেওয়ার প্রয়োজন হয় না। এই জায়গাটায় আমাদের মনিটরিং দরকার আছে যে কিছু অসাধু ব্যবসায়ী হোক, আর এখন অনেকগুলো ফলের বাগান ব্যবসায়ীদের আন্ডারে, তারা কিন্তু ওই আগে থেকে ফলগুলো হারভেস্ট করে নিয়ে এসে ওই কেমিক্যালটা দিচ্ছে, কিন্তু সামান্য অংশ। কিন্তু ওইটা যদি না দিত তাহলে কিন্তু ওটার সাইড ইফেক্টটা কি দেখেছেন যে ফলের একটু নিচ পর্যন্ত যায়, ইথিলিন কিন্তু খুব বেশি দূরে যেতে পারে না। তাতে হচ্ছে কি একটা অসমতা রয়ে যাচ্ছে, এই অসমতা থাকলে ফলের স্বাদও কিন্তু পাচ্ছে না। সেই জায়গাটায় আমাদের একটা খুব বড় জিনিস। তো আপনার প্রশ্নে আমি ফিরে আসি, সেটা হলো যে আমাদের কেমিক্যাল, আপনি মানে কীটনাশক কতদিন আগে বন্ধ করা? এইটি হলো যে এটা নির্ভর করে কি ধরনের কীটনাশক। এটা এক একটা কীটনাশকের এক একভাবে ওটাকে গ্রেডেশন করা আছে। কিছু কিছু কীটনাশক আছে তাদের এই যেটাকে অপেক্ষমান পিরিয়ডটা কম, আবার কিছু কিছু কীটনাশক আছে অপেক্ষমান পিরিয়ড, যেমন আপনাকে একটু বলি যে অনেক কীটনাশক, ডিডিটির নাম শুনেছেন আপনারা, আমরাও শুনেছি ডিডিটি কিন্তু এখনও যদি যেটি 50 বছর আগে কীটনাশক ব্যবহার করছে, কিন্তু এখনও ওই ডিডিটির যে অ্যাকশন রয়ে গেছে, তার মানেটা কিন্তু এটা লং লাইফ, এইটা কিন্তু অনেক বেশি আর কি। সেই জন্য কোন কীটনাশক সেটা আগে জানতে হবে, যে আমি যে কীটনাশকটা দিলাম এটি 7 দিনের মধ্যেই করা যাবে, কোন কীটনাশক 15 দিন পরে করা যাবে, কোন কীটনাশক আমার 10 দিন পরে করা যাবে, সেইটা না জেনে আমাদের কৃষকরা যেটা অনেক সময় এটা জানে না। তার কারণটাই হলো যে তারা হয়তো আজকে দিচ্ছে 5 দিনের মধ্যে, কিন্তু এটা দরকার ছিল 15 দিন, এটা দরকার ছিল 10 দিন। সেইটাকে খুবই ক্লিয়ার আইডিয়া আমাদের তাদেরকে দিতে হবে যে যদি এই কীটনাশকটি ব্যবহার করা হয় তাহলে এটি অবশ্যই তার অপেক্ষমান পিরিয়ড, প্রি হারভেস্টিং যেটা, সেটা 10 দিন বা 7 দিন বা ইন জেনারেল অ্যাটলিস্ট 7 days, 7 to 10 days, এটি হলো 7 থেকে 10 দিন, এটা মানতে হবে। কিন্তু সেটি না মানা হলেই আমাদের স্বাস্থ্যের জন্য এটি বিরাট ঝুঁকির কারণ হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। তার মানে আমাদের এই বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে আমাদের, বিশেষ করে বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে লেভেলে উল্লেখিত যে বিষয়গুলো আছে, উইথড্রল পিরিয়ড, প্রি হারভেস্টিং পিরিয়ড মেনটেন করতে হবে। আরেকটি জিনিস আমি এর সাথে অ্যাড করে দিই, সেটা হলো যে কৃষকরা কিন্তু এই কিছু কিছু বালাইনাশক যেভাবে হোক তাদের হাতে চলে আসতেছে, যে বালাইনাশকগুলো অনুমোদিত নয় এবং সেখানেও লেখা নাই ওইটা কতদিন, ওই যে প্রি হারভেস্ট পিরিয়ড, যার জন্য আমাদের স্বাস্থ্যের জন্য আরেকটা হুমকি হয়ে যাচ্ছে ওই কীটনাশক। জি, নিশ্চয় এই বিষয়টি কর্তৃপক্ষ দেখবেন। আরেকটি প্রশ্নে আসি যে মৌসুমি ফলে কীটনাশক দিয়ে পোকা দমনের বিকল্প মানে কিরকম হতে পারে, বিকল্প আছে কিনা? হ্যাঁ, বিকল্প তো অবশ্যই আছে। মৌসুমি ফলের আগে প্রথমে জানতে হবে যে আমরা আগে আমাদের আলোচক উনি মাহমুদ ভালো মতো বলেছেন যে আসলে যে উত্তম কৃষি পরিচর্যা যেটা, সেটি একটা মানে প্রাইমারি স্টেজ, এটি ফলো করতে হবে। অর্থাৎ আমার কোন জাতটি পোকা দ্বারা আক্রমণ কম হয় ওই জাতটিতে যেতে হবে, কোন জাতের মধ্যে একটা ক্লিন কাল্টিভেশন যেটি আমাদের দরকার, সেখানে আলো বাতাস যাচ্ছে কিনা ঠিক মতো সেই জায়গাগুলো। তারপরে ওখানে কিছু পদ্ধতি আছে যেগুলোকে আমরা বলি যান্ত্রিক পদ্ধতি, কিছু পদ্ধতি আছে আমরা কালচারালিও সেটা করতে পারি। তো সেটা যেমন আমরা আলোর ফাঁদ করে পোকাগুলোকে, ফেরোমন ফাঁদ, আলোর ফাঁদ, এইগুলো দিয়ে পোকাগুলোকে যদি আকৃষ্ট করে মেরে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা তার বংশ বিস্তার আর করতে পারবে না, আমাদের ওই যে পোকাতে যে আক্রমণের মাত্রা সেটা অনেক কমে যাবে। এইটি হলো আমাদের যে আমরা এই ফাঁদ ব্যবহার করে লিচু বা এই যে পেয়ারা, এখানে কিন্তু ফেরোমন ফাঁদ খুব ঢেকে রাখা একটা, ওটা তো কাভারিং, প্রোটেক্টিভ কাভারিং। আর একটা হলো যে ফাঁদ ব্যবহার করে ওই পোকাগুলিকে আকৃষ্ট করে একটা পার্টিকুলার জায়গাতে তাদেরকে মেরে ফেলতে পারলে তারা কিন্তু আর ওই ফলে যে ডিম পেড়ে ফলে যে বংশ বিস্তার করার সেই সুযোগটি পাবে না। জি, আমি এই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করব যে লিচু, এখন প্রচুর লিচু পাওয়া যাচ্ছে বাজারে, যে অলমোস্ট আমি বলবো বাজারে গেলে মানে 85% লিচুই বাসায় এনে ওপেন করলেই ওই ভোটার মুখে একটা পোকা পাওয়া যায়। যে এটা আসলে পোকা ফেলে দিয়ে যে ফলটা থাকে এটা নিরাপদ কিনা, আমরা অনেকে এটা ফেলে দিই। আপনি যদি বলেন দর্শকদের জন্য, আমাদের জন্য এটা সহজ হতো।
না, এইটি একটা জিনিস যে ফলের যে গোড়াটা এই গেছে ওই পোকাটির একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, সেটা বেশিরভাগ কিন্তু ওই বোটার কাছেই থাকে কনসেন্ট্রেটেড, সেটা কিন্তু বাইরে শ্বাসের মধ্যে খুব একটা আসে না, যার জন্য একটু যদি ওই বোটার জায়গাটুকু কোনোভাবে ছাড়িয়ে নিয়ে খাওয়া যায় এটি স্বাস্থ্যের জন্য কোনোভাবে ক্ষতিকর নয়। হ্যাঁ, তবে ওইটি আরও বেশি ক্ষতি হবে যদি ওই পোকাটি মারতে গিয়ে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করা হয়, সেটি অতিরিক্ত কেমিক্যাল যেটা আমরা বলছি যে বালাইনাশক, সেটি আমাদের জন্য ঝুঁকি। জি, তার মানে পোকা থাকলেই ফলটা অনিরাপদ এটা বলা যাবে না। না, তো আমরা ওই অংশটুকু ফেলে আমরা নিরাপদে খেতে পারি। জি, ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল আল মাহমুদ, আমাদের প্রোগ্রামের শেষের দিকে আসছি। দ্রুত একটু উত্তর চাই। জাম সাধারণত নিরাপদ ফল হিসেবে ধরা হয়, তবুও কি সতর্কতা জরুরি? আমি মনে করি যে সতর্কতা জরুরি, কারণ অনেক সময় জামে ধুলোবালি লেগে থাকতে পারে বা জীবাণু থাকতে পারে। আবার বর্তমানে একটি বিষয় খেয়াল করছেন যে ওই যে পাখি জামগুলোতে বসে বা লিচুর ক্ষেত্রে বাদুর বসে, এই যে তাদের লালা দিয়ে অনেক সময় শুনছি বর্তমানে রোটা ভাইরাস বা এগুলো হয়। তো আমার মনে হয় যে প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেলে নিরাপদ। জি, ধন্যবাদ। কাঁঠাল কাটার সময় কি স্বাস্থ্যবিধি মানা উচিত? অবশ্যই, শুধু কাঁঠাল না, যে কোনো ফল কাটার সময় আমি মনে করি যে যে চাকু বা ছুরি দিয়ে আমি ফলটা কাটবো সেটা অবশ্যই ধারালো হতে হবে এবং সেই সাথে জীবাণুমুক্ত হতে হবে। আমরা যে হাত ব্যবহার করে ফলটা কাটবো এটাও জীবাণুমুক্ত করে নিতে হবে। প্রয়োজন হলে আমরা হাতে যে গ্লাভস আছে এটা ব্যবহার করতে পারি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আম কাঁঠাল এই সময় অনেক সময় আমরা কাটার পর খোলা জায়গায় রেখে দিই। এক্ষেত্রে যে মাছি এসে বসতে পারে, কারণ মাছি রোগ জীবাণু বহন করে, এগুলো ঢেকে রাখতে হবে। পেয়ারা খোসা সহ খাওয়া হয় আমরাও, তো এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে অনেক সময় পেয়ারা চাষ যারা কমার্শিয়ালি করে তারা ওই যে ব্যাগিংয়ের মাধ্যমে করলেও একটা সময় আছে যেখানে তারা একটা কীটনাশক প্রয়োগ করে, এটার অবশিষ্টাংশের প্রভাব থাকতে পারে। তাই আমি মনে করি প্রবাহমান পানিতে ধুয়ে ফেলা অথবা 15-20 মিনিট পানিতে চুবাই রাখার পর তারপরে তুলে যদি আমরা এটা খাই তাহলে তুলনাভাবে। জি, ধন্যবাদ। ড্রাগন ফল নিয়ে ধারণা কি? মানে ড্রাগন ফলটা মানে বিশেষ করে এতে বেশি কেমিক্যাল লাগে এরকম একটা ধারণা আছে, বাস্তবতা কি? ধারণাটা আসলে পুরোপুরি মানে সঠিক নয়, কারণ ড্রাগন হচ্ছে একটা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, ড্রাগন ফল, এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, পোকামাকড় কম হয়, কীটনাশকও কম লাগে, সারও যে লাগে এরকম না। তবে বাণিজ্যিকভাবে কিছু ব্যবসায়ী আছে তারা ফলটাকে বড় করার জন্য এবং কালার আনার জন্য পটাশ এবং কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করে। জি জি, এটা করা যায়, কিন্তু যদি রাসায়নিক সার বা এগুলো কেউ অসাধু ইয়াতে একটু সতর্ক থাকতে হবে। আমার মনে হয় যে ভয় বা এরকম এত প্যানিক না। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর ডক্টর শরীফুল ইসলাম। নিরাপদ ফল উৎপাদনে কৃষক বাজার তদারকি ব্যবস্থা এবং ভোক্তার কি করণীয় সংক্ষেপে যদি বলেন, শেষের দিকে আছে। না, ধন্যবাদ। এটি একটি নিরাপদ ফল নিশ্চিত করতে হলে এটি শুধুমাত্র কারোর একার দায়িত্ব নয়, এই দায়িত্বটি কৃষককে আমরা দায়ী করতে পারবো না। এটি আমাদের সমন্বিত উদ্যোগ থাকতে হবে। কৃষকের জ্ঞানের কিছুটা অভাব থাকতে পারে, কৃষক কোনো ইনফ্লুয়েসড হতে পারে যে আমি বেশি ভালো বা পোকা ছাড়া বা অসুখ বিসুখ মুক্ত একটা ফল তৈরি করতে চাই, সেই জন্য সে অনেক সময় ঝুঁকে পড়তে পারে কোনো একটা সিদ্ধান্তে। সেই সিদ্ধান্তটি যাতে না হয় সেটা মনিটরিং করার জন্য আমাদেরকে কন্টিনিউয়াসলি সরকারের তরফ থেকে আমাদের যে বিভাগ রয়েছে কৃষি সম্প্রসারণ তাদের যে সেট আপ রয়েছে সেখানে একটা জায়গায় তাদেরকে ওই সচেতনতা তৈরি করতে হবে যে না, এই কীটনাশকটি এতবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সেই একটি জায়গায় ইম্পর্টেন্ট, শুধু কৃষককে দায়ী করা যাবে না। 2 নম্বর হলো যে আমি বলবো যে কীটনাশক যেটি দিক না কেন তাকে গাইডলাইন দিতে হবে যে বাজার থেকে সে কিন্তু অনেক সময় দোকান থেকে কিনে নিয়ে আসতেছে। আপনি অলরেডি বলেছেন, ভোক্তাদের করণীয় কি এক্ষেত্রে? ভোক্তাদের করণীয় সেটি স্বাভাবিকভাবেই তাকে দেখে নিতে হবে যে কোন ফলটি আমি খাবো, কোনটি খাবো না। যদি মনে হয় যে একটা ফল খেতে গেলেই সে যদি একটু নাকের কাছে একটা লিচু নিয়ে আসে, সে টের পাবে যে এই লিচুটি গন্ধ হতেছে, তখন অবশ্যই সেই ফলটি সে বুঝতে পারবে যে এটা এখনও টক্সিসিটি এখানে রয়ে গেছে এবং বেশি মাত্রায়। সেই জন্য যে ফলগুলি সে দেখবে যে খুব বেশি চকচকে আমার দরকার নেই, কিন্তু সেখানে গন্ধ বা ওই রকম কোনো বিষাক্ত উপস্থিতি এমনি নাক দিয়েই যথেষ্ট। জি, ধন্যবাদ। আমরা আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে মৌসুমী ফলগুলো আমাদের সচেতনভাবে কিনতে হবে
এবং পরিষ্কারভাবে ভালোভাবে ধুয়ে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। তো দর্শক, মনে রাখবেন, মৌসুমী ফল আমাদের সম্পদ, তা হতে হবে নিরাপদ। গুজব, ভুল বা আংশিক ধারণা নয়, বরং খাদ্য নিরাপত্তার বাস্তব চিত্র ও বিজ্ঞানভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। দেখা হবে আগামী শনিবার একই বিষয়ে অন্য কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে আপনারা থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।